তার মানে দেখা যাচ্ছে ওইদিকে বাজারে শুরু হয়েছে এসালামের টাকা নিয়ে আমাদের সালাউদ্দিন সাহেব একেবারে চকরিয়া পেকুয়া মাথায় হালতেছে, বিপ্লব করে এলাইব, ইলেকশনে বিজয় তারা এসেই গেছে। তার উপরে বাজারে ছড়াইছে সে নাকি পার্টির সেক্রেটারি, নতুন প্রধানমন্ত্রী হবে। কি সাংঘাতিকতা। এস আলম, আবার সে কুখ্যাত এস আলমের কাণ্ড। এস আলমের একটা বিদ্যুৎ প্ল্যান্ট আছে বাঁশখালীতে, গন্ডামারায়। বাঁশখালী মানে চিটাঙে, চিটাং মানে এটা ইয়ের তীরে, এটা সমুদ্রের তীরে। সেখানে এটা চীনের সাথে জয়েন্ট ভেঞ্চার ছিল তার, হাসিনার আমলের। এই ব্যাংকের কিস্তি, সরি এই প্রজেক্টের কিস্তি পরিশোধ করতে হয় তাকে। এখন চলছে ৪র্থ কিস্তি। তার এই বিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ প্ল্যান্ট সম্প্রতি তার কিস্তি শোধ করেছে বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া। কথা খেয়াল রাখবেন ভালো করে। কোন ব্যাংকের মাধ্যমে? সরকারি রূপালী ব্যাংকের মাধ্যমে। মজা না? ব্যাংকটা হলো সরকারি রূপালী ব্যাংক, এর উপরে আছে বাংলাদেশ ব্যাংক, দুটোই সরকারি অর্থে বলতে পারি আমরা। কিন্তু ব্যাংকের অনুমোদন ছাড়া, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়েই ৩য় ও ৪র্থ কিস্তির টাকা তারা শোধ করেছে। আমি বারে বারে বলেছিলাম, বলে আসছি, কতবার যে বলেছে ঠিক নেই, যে এরা ঋণ খেলাপি। এস আলম একটা ঋণ খেলাপি। ৫টা ইসলামী ব্যাংকের নামে নানান কায়দার কারিশমার ইসলামী ব্যাংক এগুলা বানাইছে এক একটা। সেই ইসলামী ব্যাংকগুলা থেকে সমস্ত টাকা তারা লুটে নিয়ে গেছে। সমস্ত আমানত, মানে 85% আমানত তারা লুটে নিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক, এই আমাদের মনসুর সাহেব গভর্নর আর আমাদের অর্থ উপদেষ্টা টাকা ছাপায় ওই ব্যাংকের টাকা দিচ্ছে। এখন হাই হাই করতেছে। ফাইনালি ব্যাংক 5টাকে এক জায়গায় করে মালিকানা টালিকানা সব বাদ দিয়ে, বাংলাদেশ ব্যাংকের আইনত ক্ষমতা আছে ওখানে নতুন পরিচালক নিয়োগ করার, সেভাবে এখন ব্যাংকটা চালানোর চেষ্টা করছে। এই হলো এস আলমের ব্যাকগ্রাউন্ড। আর এই এস আলম কি করছে? 4,500 কোটি টাকা ইন্ডিয়ায় গিয়া, ইন্ডিয়ার পারমিশন ছাড়া কেউ হাসিনার সাথে দেখা করতে পারে না। সেই ইন্ডিয়ান পারমিশন নিয়ে, ইন্ডিয়ান গাইডেড, ইন্ডিয়ানদের যানবাহনে করে চেপে হাসিনার সাথে দেখা করে হাসিনার হাতে 4,500 কোটি টাকা দিচ্ছে, যাতে এই যে দেশ যতগুলা ভাঙচুর হলো, হাসিনার কি প্রোগ্রাম আমি জানি না, প্রোগ্রাম দিয়ে হাসিনার ফাঁসিটা ঠেকাইতে পারে। এই প্রোগ্রাম করার টাকা দিয়ে গেছে এস আলম। এরই মজা না? আপনি সরকারের টাকা নিয়ে সরকার ফালানোর বুদ্ধি করতেছেন, মজা না? এর থেকে মজার কোথায় দেখতে পাবো না। আর আমাদের ব্যাংকগুলো, আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের অর্থমন্ত্রী এই কাজে সহায়তা করতেছে। এখন হুমকি দিতেছেন যে তুমি কেন, পল্লী ব্যাংকে চিঠি দিয়েছে, তুমি কেন আমাদের অনুমতি না নিয়ে টাকা পে করে দিলা। 200 কোটি টাকা তা হলে তাও হতো। টোটাল $283 মিলিয়ন 2 কিস্তিতে শোধ করা হয়েছে, এবং সেগুলো নিয়ে এখন বাংলাদেশ ব্যাংকের চিঠি চালাচালি হচ্ছে, ব্যাখ্যা চাওয়া হচ্ছে। এস আলমের কথা আর কি বলবো? উনি তো সম্প্রতিকালে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশেরও ন্যাশনালিটি ত্যাগ করে সিঙ্গাপুরে ন্যাশনাল হয়ে গেছে। টাকা বাঁচাইতে হবে। আর এখানে যেই পরিমাণ টাকা মারছে, লুটপাট করছে, নিয়ে গেছে, বিদেশে পাচার করছে, খবর নেই। আমি বারে বারে বলেছি, তার যেসব কোম্পানি বাংলাদেশে এখনো আছে,
সেগুলো বিক্রি করে দিয়ে এই টাকা উদ্ধার করেন। এবং আমি স্পষ্ট করে বলেছি যে যদি আপনি ঋণ খেলাপি, খেয়াল করেন ভালো করে শব্দটা, ঋণ খেলাপির টাকা যদি যে খেলাপি করছে, শুধু খেলাপি করে টাকাটা ব্যাংক থেকে বের করে নিয়ে গেছে তাই না, এই টাকা আবার পাচার করছে বিদেশে। তাদের উপরে যদি কন্ট্রোল না আনতে পারেন, তাদের সম্পত্তি বিক্রি করে এই খেলাপি ঋণ যদি উদ্ধার করতে না পারেন, বাংলাদেশের অর্থনীতি কখনোই ভালো হবে না, মুদ্রাস্ফীতি কখনোই নামানো যাবে না। অনেক রকম ভাবে ব্যাখ্যা দিচ্ছি আমি। আর যে পণ্যের দাম ২ টাকা কমাবেন, পরের দিন দেখবেন যে ১০ টাকা বাড়ছে। এটা এরকম ভাবে চলতে থাকবে। আর এই ১০% মুদ্রাস্ফীতি মানে হলো এর ডাইরেক্ট চাপটা গিয়ে যাবে গরিবের উপরে, স্বল্প আয় মানুষের উপরে যাবে এই চাপটা। তাদের কমাইতে কমাইতে এখন তো মাছ বাদ গেছে, শেষে ঠেকছিল এটা আপনার যেগুলা চাষাবাদের মাছ। চাষাবাদের সবচেয়ে সহজ যেটা, মানে এটা মাছ না অন্য কিছু হবে আর কি, পাঙ্গাস। এখন ওইটাও ফালাই দিয়ে তাকে ডিম খেতে হচ্ছে। সেই ডিমের দামও তো চড়া, কোনোটার দামের ঠিক নেই। এই অবস্থায় তার এখন ৬০% চলে যায়, আয়ের ৬০% চলে যায় শুধু খাওয়া জোগাড় করতে। এই হচ্ছে গরিব মানুষের অবস্থা। এই অবস্থাটা কখনোই ভালো হবে না যদি না আপনি মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে না আনতে পারেন। এত কিছু পরিষ্কার করে বলে দেওয়ার পরেও আবার এই এস আলমের ইয়ে কম না, প্রভাব কত দেখেন। নতুন এটা গজাইছে নাবিল গ্রুপ, আপনারা অনেকে দেখেছেন। স্টার নিউজ বলে একটা নতুন চ্যানেল, আমি খোঁজ করে জানলাম এটা হলো নাবিল গ্রুপ। নাবিল হলো সাইফুল ইসলাম, মানে আমাদের এস আলমের, ওর ছা যতগুলো আছে না, মানে ওর ঘরে ওর প্রশ্রয়ে গড়ে উঠেছে এমন কিছু কোম্পানি আছে চিটাঙে, তাদেরই একটা হলো নাবিল গ্রুপ। যেটা ও নিজে করতে চায় না, এটা নিশা। আর নিজে করার ক্ষেত্রে সমস্যা আছে, এটাই নাবিল গ্রুপকে দিয়ে বলে যে এটা তোরা কর, আমি বলে দিতেছি। এইভাবে চলছে নাবিল গ্রুপ, এটা দিয়ে চলতেছে। আমার জানা মতে এই আমাদের মনসুর সাহেব গভর্নর চিটাং বাংলাদেশ ব্যাংকের অফিস ভিজিট করার নামে এই নাবিল গ্রুপের সাথে মিটিং করছে। আর কত করবেন আপনারা? আপনারা বাংলাদেশের ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক পাহারা দিবেন আপনারা? আছে আপনাদের মুরদ? আপনাদের মুরদ প্রথম দিনই দেখা গেছে, প্রথম কয়েক মাসের মধ্যে যখন আমরা টাকা ছাপায়, এই এস আলমের ব্যাংকগুলোকে আপনি টাকা ছাপায় টাকা সাপ্লাই দিতে গেলেন, ওখানে তো বোঝা গেছে আপনি মুরদ কদ্দূর, কদ্দূর কি করতে পারেন, না বুঝেন না কি করতে হবে জানেন, নাকি এর জন্য যারা ইনফ্লুয়েন্স করতে যাচ্ছে সে ইনফ্লুয়েন্স অ্যাভয়েড করার মতন মানসিক তাগিদ, মানসিক সততা আপনাদের আছে। আমি বারবার বলছি, আমাদের ইউনূস সাহেব তো অর্থনীতিবিদ বলে দাবি করেন, সবাই জানে উনি চিটাং ইউনিভার্সিটির টিচার ছিলেন, তার মাইক্রো ক্রেডিট অর্থনীতির প্রজেক্ট। উনি এই ব্যাপারগুলো কি, না এটা আমার ব্যাপার না, এটা তো আমি দায়িত্ব দিছি আমাদের অর্থ উপদেষ্টাকে, এর ভিতরে আমি যাব না, এরকম কি তামসা, মানে তামসার তামসা আর কি। ইউনূস সাহেব অ্যাপলিটিক্যাল বুঝলাম, কিন্তু অর্থনীতিটা তো আপনার সাবজেক্ট। যত সিম্পল জিনিস যে মুদ্রাস্ফীতি কমানো ছাড়া, এবং মুদ্রাস্ফীতি কমাতে গেলে পরে আপনার খেলাপি ঋণই উদ্ধার করতে হবে, ওর সম্পত্তি বেঁচে দিয়ে আনতে হবে, কিচ্ছু করার নাই। মায়া দয়ার কোনো জায়গা নাই এখানে। খালি একটুকুই করতে পারেন, সম্পত্তিটা যে কিনছে সে যেন এটা চালু রাখে, ওইটা শর্ত দেন, এটা যেন বন্ধ না করে, ফলে চাকরি যেন না হারে মানুষ। আপনি কোনোটাই শুনলেন না। দেখেন টোটাল এই পর্যন্ত শোধ করা হয়েছে, এই পর্যন্ত লাস্ট 2 কিস্তি 283 মিলিয়ন, বুঝতে পারছেন, মানে 1/4 বিলিয়ন, 1/4 বেশি, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, মানে ছোটখাটো টাকা না, কিন্তু এটা ছোটখাটো অর্থ না।
কিন্তু কে শুনে কার কথা? কে কাকে নিয়ন্ত্রণ করে? এগুলো কেন হচ্ছে এখন আরো বেশি করে? ধরে নিয়েছেন যে আমরা এবার জাতামাতা করে দিয়ে তথাকথিত একটা নির্বাচন হলে তাদের মাথায় চাপা দিয়ে কেটে পড়বো? এত সহজে কেটে পড়তে পারবেন? আপনার কোনো দায় নাই। এই ১.৫ বছর সরকার যা চালাইলেন, ১.৫ বছর বা ১ বছর ৭ মাস যা চালাইবেন, এগুলোর কোনো দায় নিতে হবে না আপনাদেরকে? এগুলোর দায় না পালন করে দায় আপনাদের উপরেই আসবে। এই দায় পালন না করে আপনারা পালাইতে পারবেন না। এই প্রতিটা জবাবদিহিতা বাংলাদেশের মানুষ নিবে আপনাদের কাছ থেকে। আমি বুঝি না আসলে। আমি বারবার যে কথাটা বলি যে তাহলে হাসিনার সাথে আপনাদের ফারাকটা কি আসলে? আপনারা যদি এস আলমের পাল্লায় পড়ে যান, এস আলমকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আমি বলছি এটা এস আলমকে বিদেশ থেকে আনতে হবে না, এটা অনেক সিম্পল। বাংলাদেশে তার যে সম্পত্তি আছে সেগুলোকে বাজেয়াপ্ত করবেন এবং তার জন্য অর্থনৈতিক আদালত আছে, কিভাবে করতে হবে তাও বলেছি। একদিন পরে এসে খালি হুম্বিতম্বি করতেছেন, কাজের কাজ কিছু একটাই করতেছেন না। এই যে এখন টাকা পাঠাই দেওয়ার পরে এখন আপনি রূপালী ব্যাংকে ব্যাখ্যা চেয়ে পাঠাচ্ছেন, কি হবে এখন? টাকা তো চলে গেছে। তাহলে রূপালী ব্যাংক এটা তো সরকারি ব্যাংক, এটাও আপনাদের কন্ট্রোল মানে না, তাই হয়ে গেছে। তার প্রাইভেট ব্যাংকগুলোর কি অবস্থা আল্লাহ জানে। তার মানে দেখা যাচ্ছে ওইদিকে বাজারে শুরু হয়েছে এসালেমের টাকা নিয়ে আমাদের সালাউদ্দিন সাহেব একেবারে চকরিয়া পেকুয়া মাথায় ঘালতেছে, বিপ্লব করে এলাইব, ইলেকশনে বিজয় তারা এসেই গেছে। তার উপরে বাজারে ছড়াইছে সে নাকি পার্টির সেক্রেটারি নতুন প্রধানমন্ত্রী হবে। কি সাংঘাতিকতা! এসালাম জয় জয়কার, হবু সরকারও সে আসবে এবং সে চলে এসে এবার তার জগৎ তো এইসব দায়গুলো আছে, এগুলো সব মাফ করে দিবে। এগুলো চলতেছে, এ জবাব কে দিবে? ইউনূস সাহেব নিজেই কি মনে করেন না এগুলা জবাবদিহিতার জন্য উনি দায়ী, ওনার জবাব দেওয়া উচিত? উনি কি ভাবছেন এগুলোর জন্য চোখ বন্ধ করে থাকলে উনি এই দায় থেকে এড়াতে পারবেন? কি বলবো আর কাকে কি বলবো? এটুকু শিওর থাকি আমি অন্তত একটা জিনিস শিওর, এগুলোর সম্পর্কে জবাবদিহিতা ছাড়া ইউনূস সাহেব ক্ষমতা ত্যাগ করে যেতে পারবেন না। থ্যাংক ইউ।